আসসালামু আলাইকুম, আমি মুনতাসির রহমান আবিদ। আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেই অধ্যায়টার নাম হলো জিনতত্ত্ব বিবর্তন। তো এর আগে জিনতত্ত্ব বিবর্তনের উপর একটা ক্লাস নেওয়া হয়েছে, আজকে হলো 2 নাম্বার ক্লাস। তো গত ক্লাসে আমি বলেছিলাম আজকে মেইনলি যে অধ্যায়টা মানে যে অংশটা আলোচনা করব সেটা হলো মেন্ডেলের সূত্র। তো মেন্ডেলের 2টা সূত্র আছে, প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্র। তো আজকে আমরা প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র এই দুইটাই খুবই বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। নেক্সট ক্লাসে প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্রে কিছু ব্যতিক্রম আছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো অলরেডি দেখতে পাচ্ছ যে বোর্ডের মধ্যে আমি প্রথম সূত্রটা বিবৃতিটা লিখছি, যে এখানে আসলে কি বলা হয়েছে দেখো। সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো মিশ্রিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং জননকোষ সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করে। আচ্ছা, এটার আমি একটু এক্সপ্লেনেশনটা দিই যে এটা দিয়ে আসলে কি বোঝানো হয়। আমরা গত ক্লাসে ক্রসিং সম্পর্কে দেখেছিলাম যে মটরশুঁটি গাছের লম্বা জাত আর খাটো জাতের মধ্যে ক্রসিং। তো সেই ক্রসিং এ কি ঘটে সেই বিষয় নিয়ে আসলে মেইনলি প্রথম সূত্রে ব্যাখ্যা করা হয়। সেই বিষয়টা আমি একটু দেখাই। দেখো, মেন্ডেলের যে প্রথম সূত্রটা, এই সূত্রের আরো কিছু নাম আছে, যেমন ধরো এটার নাম হলো পৃথকীকরণ সূত্র, বা এটাকে বলা হয় ল অফ সেগ্রিগেশন। এটা ছাড়াও আছে তোমার নাম মনোহাইব্রিড ক্রস সূত্র। এরকম বিভিন্ন নামে এই প্রথম সূত্রটাকে বলা হয়ে থাকে। তো একটু অপর নামগুলো একটু জেনে দিবা। কি কি বললাম? মনোহাইব্রিড ক্রস সূত্র, তারপরে পৃথকীকরণ সূত্র, আরেকটাকে বলা হয় কি জননকোষ বিশুদ্ধতা সূত্র, বা এটাকে ইংলিশে বলা যেতে পারে ল অফ পিউরিটি অফ গ্যামেটস। তো এরকম বিভিন্ন নামে ডাকা হয় প্রথম সূত্রটাকে। একটু অপর নামগুলো বই থেকে একটু দেখে নিবে। আমি যা যা বললাম তাও একটু নোট করতে পারো। তাহলে কি কি বললাম? মনোহাইব্রিড ক্রস সূত্র, এটার অপর নাম। আর একটা নাম আছে কি পৃথকীকরণ সূত্র বা ল অফ সেগ্রিগেশন। আর একটা কি আছে? জননকোষ বিশুদ্ধতা সূত্র বা ল অফ পিউরিটি অফ গ্যামেটস। এই নামে এই প্রথম সূত্রটাকে ডাকা হয়। তো আমি আসলে এটার এক্সপ্লেনেশনটা দিই, আসলে এখানে কি বোঝানো হয়েছে। তো দেখতে পাচ্ছ যে বিবৃতিটা খুবই বিশাল, কিন্তু বর্ণনাটা আসলে এত জটিল না। আমি দেখো একটু বলি, এই মেন্ডেলের যে প্রথম সূত্র, এটা প্রাণীর ক্ষেত্রে কেমন হয় আর উদ্ভিদের ক্ষেত্রে কেমন হয় দুইটাই আমি দেখাবো। প্রথমত আমি উদ্ভিদ দিয়ে স্টার্ট করছি, কারণ উদ্ভিদটা তোমরা গত ক্লাসে অলরেডি পড়েছো, তার কারণে একটু রিলেট করা ইজি হবে। দেখো, আমরা ওই ক্লাসে দেখেছিলাম যে ধরো এরকম একটা মটরশুঁটি গাছ আছে, ধরো এরকম লম্বা মটরশুঁটি গাছ, আর একটা ধরো এরকম খাটো মটরশুঁটি গাছ। তো এই দুইটার মধ্যে ধরো ক্রস ঘটবে, হ্যাঁ। তো লম্বা মটরশুঁটি গাছের যে জিনোটাইপ সেটাকে আমি ধরছি ক্যাপিটাল টি, আর এটাকে ধরছি স্মল টি। তো এর মধ্যে আমরা দেখেছিলাম যে ক্রস ঘটে। আর এটাকে কি বলা হয়? P1 জেনারেশন বলা হয়, প্যারেন্টাল জেনারেশন। কারণ কি, এর মেইনলি অভিভাবক, এদের মধ্যে ক্রসটা ঘটবে। তো এরপরে এখান থেকে জননকোষ সৃষ্টি হয় এরকম ক্যাপিটাল টি, এই যে এখান থেকে তৈরি হলো, আর এখান থেকে স্মল টি, এরকম জননকোষ সৃষ্টি হয়। এরপরে এখানে ক্রসিং সম্পন্ন হয়, এটার সাথে এটা, এটার সাথে এটা, এখান থেকে এখানে, আর এখান থেকে আবার এই যে এখানে। তো এখানে কি কি হবে দেখো, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, সব একই, ক্যাপিটাল টি স্মল টি। তাহলে দেখতে পাচ্ছ যে প্রথম যেই F1 জেনারেশন বা ফিলিয়াল 1 জেনারেশন, যেটা অর্থাৎ প্রথম অপত্য বংশধরে, সবগুলো উদ্ভিদ কেমন হবে? লম্বা হবে। কারণ কি, সবগুলোর মধ্যে ক্যাপিটাল টি আছে এবং ক্যাপিটাল টিটাই ডমিনেন্ট হয়, এবং যার কারণে মটরশুঁটি গাছটা লম্বা হয়। তাহলে এর পরবর্তীতে ধরো এদের মধ্যে যদি ক্রস ঘটে, তাহলে এদের নিয়ে প্যারেন্টাল জেনারেশন 2 গঠিত হবে। তাহলে এখান থেকে ক্যাপিটাল টি স্মল টি নিলাম একটা, আরেকটা ধরো এখান থেকে নিলাম ক্যাপিটাল টি স্মল টি। তাহলে এখান থেকে আবার জননকোষ সৃষ্টি হবে। তো জননকোষ সৃষ্টি হয় কিভাবে? যে ক্যাপিটাল টি এখান থেকে তৈরি হবে স্মল টি, এরপরে এখানে ক্যাপিটাল টি, এখানে কি স্মল টি। এবার এখানে ক্রস আবার একইভাবে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। আচ্ছা, এটা ভিতরে রাখলাম কেন? এটা নিচের দিকে একই, দেখো এখানে, আবার এখান থেকে এখানে। আচ্ছা, তাহলে এখানে কি কি হয় দেখো, ক্যাপিটাল টি, তারপরে কি ক্যাপিটাল টি স্মল টি, তারপরে কি আবার এই যে এখানে স্মল টি, এখানে ক্যাপিটাল টি। তাহলে এটাকে আবার লেখা যায় ক্যাপিটাল টি স্মল টি, আর লাস্টে কি স্মল টি। হ্যাঁ, তাহলে এখানে দেখো যে এই গাছটা লম্বা, এই গাছটা লম্বা, এই গাছটা লম্বা, এই গাছটা হলো খাটো। তাহলে লম্বা ইস্টু খাটোর অনুপাত গত ক্লাসে আমরা দেখেছিলাম কত হয়? 3:1। তাহলে ফিনোটাইপিক অনুপাতটা কত এই ক্ষেত্রে? 3:1। ঠিক আছে। তো দেখো, এই সূত্রটা মেইনলি এখান থেকেই, এই প্রথম সূত্রটাকে মেইনলি এখান থেকেই ব্যাখ্যা করা যায়। দেখো, বলা আছে কি সংকর জীবী মানে কি? হাইব্রিড। দেখো এখানে এরা ছিল হোমোজাইগাস, এখান থেকে যেটা তৈরি হলো এগুলোই ধরে নাও যে এটা হলো কি সংকর জীব। তাহলে এই সংকর জীবের মধ্যে কি বলছে? বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো মিশ্রিত না হয়ে পাশাপাশি অবস্থান করে। দেখো যে এখানে একটা প্রকট এলিল আছে, আবার একটা প্রচ্ছন্ন এলিল আছে। ঠিক আছে, এখানে দেখো প্রকট এলিল আছে, প্রচ্ছন্ন এলিল আছে, প্রকট প্রচ্ছন্ন। ঠিক আছে, এরকম প্রকট প্রচ্ছন্ন এরকম এলিল থাকে। তাহলে দেখো, এই প্রকট প্রচ্ছন্ন এলিল দুইটাই থাকা সত্ত্বেও আলটিমেটলি প্রকাশ পায় কোনটা? প্রকট এলিলটাই প্রকাশ পায়। কিন্তু দেখো, এরকম কিন্তু হতে পারতো চাইলে যে ক্যাপিটাল টি যেহেতু আছে, মানে প্রকট এলিল আছে আবার প্রচ্ছন্ন এলিল আছে, দুইটার প্রভাবে গাছটা একদম লম্বাও না হয়ে আবার একবারে খাটো না হয়ে মাঝামাঝি একটা দশা সৃষ্টি হতে পারতো।
তো তখন আমরা বলতাম যে এদের মধ্যে যেই জিনের মধ্যে একটা মিশ্রণ সংঘটিত হয়েছে, হ্যাঁ, মিশ্রিত হয়ে গেছে। যে কিন্তু এই ঘটনাটা আসলে আলটিমেটলি ঘটে না। দেখা যায় গাছ হয় একদম পুরা লম্বা হয় অথবা খাটো হয়। তো এখানে বলা হয়েছে দেখো যে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টর গুলো মিশ্রিত না হয়ে, দেখো এই যে এখানে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টর আছে, এই এলিল দুইটা বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টর, ফ্যাক্টর বা জিন একই জিনিস। তো এরা কি হয়, মিশ্রিত হয় না, মিশ্রিত না হয়ে পাশাপাশি অবস্থান করে। এই যে দেখো পাশাপাশি অবস্থান করছে, এই যে পাশাপাশি, এই যে এখানে পাশাপাশি পাশাপাশি অবস্থান করে এবং জননকোষ সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়। এই যে দেখো এখান থেকে যখন জননকোষ সৃষ্টি হলো তখন এখান থেকে পৃথক হয়ে গেল, 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 হয়ে কি করে ভিন্ন ভিন্ন কোষে প্রবেশ করে। তাহলে এই যে এইভাবে জননকোষ সৃষ্টি করে আবার এদের মধ্যে আর কি আলটিমেটলি ক্রসিংটা ঘটে। এটাই আসলে মেইনলি এখানে বোঝানো হয়েছে। তাহলে মোটামুটি আমার মনে হয় যে প্রথম সূত্রে যেই মুদ্রা কথা বা যে সার কথা সেই বিষয়টা তোমরা বুঝতে পারলা উদ্ভিদের ক্ষেত্রে। তাহলে এটা কি দেখলাম, মটরশুঁটি গাছের ক্ষেত্রে ফিনোটাইপিক অনুপাত কত 3:1। আচ্ছা দেখো আরেকটা বিষয়, এখানে যদি সাধারণত এই প্রশ্নটা খুবই রেয়ারলি আস্ক করে যে জিনোটাইপিক অনুপাতটা কত। জিনোটাইপিক অনুপাত কিন্তু 3:1 না, জিনোটাইপিক অনুপাত হলো 1:2:1। এটা চায় না সাধারণত, কিন্তু আমি জাস্ট বলে দিলাম কি কি কারণে। দেখো দেখো এখানে এই টাইপের আছে, মানে দুইটাই প্রকট এরকম আছে মাত্র একটা, এই মিশ্রিত অবস্থায় আছে দুইটা, আর একদম প্রচ্ছন্ন অবস্থায় আছে একটা। তাহলে জিনোটাইপিক অনুপাতটা হলো 1:2:1। জিনোটাইপিক অনুপাত মানে কি, এদের মধ্যে অনুপাত। আর ফিনোটাইপিক মানে হলো ক্যারেক্টারের মধ্যে অনুপাত। আলটিমেটলি তো লম্বা তিনটাই, এই যে এই তিনটাই তো লম্বা, জাস্ট ওইটা হলো খাটো। তাহলে এই কারণে ফিনোটাইপিক অনুপাত এটা, কিন্তু জিনোটাইপিক অনুপাত কিন্তু 1:2:1। তাহলে এই বিষয়টা একটু মাথায় রাখবা যে মেন্ডেলের প্রথম সূত্র অনুসারে F2 জেনারেশনে বা ফিলিয়াল 2 জেনারেশনে ফিনোটাইপিক অনুপাত যদি বলে তাহলে 1:2:1, যদি বলা হয় জিনোটাইপিক অনুপাত কত, সরি 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 উল্টা, মানে ফিনোটাইপিক বলে 3:1 আর জিনোটাইপিক বললে 1:2:1। তাহলে আশা করি তোমরা মেন্ডেলের প্রথম সূত্র সম্পর্কে মোটামুটি বুঝতে পারলা। আচ্ছা এই সেম জিনিসটা আমি যদি প্রাণীর ক্ষেত্রে দেখাই, প্রাণীর ক্ষেত্রে এক্সাম্পলটা দেওয়া হয় গিনি পিগের সাহায্যে, ঠিক আছে। আমি এই বিষয়টা মুছে দিই, কারণ এই বিষয়টা তোমরা বুঝতে পারলা, এটা বুঝলে নেক্সটের ক্ষেত্রে এটা একইভাবে অ্যাপ্লাই হয়। যার কারণে আমি এই মানে বিবৃতিটা মুছে দিয়ে আমি জাস্ট তোমাদেরকে নেক্সটে প্রাণীর ক্ষেত্রে কিভাবে মেন্ডেলের প্রথম সূত্রটা প্রযোজ্য হয় সেই বিষয়টা এখন দেখাবো। দেখো এই ক্ষেত্রে গিনিপিগের ক্ষেত্রে এই কাজটা করা হয়, ঠিক আছে। ধর গিনিপিগ দুই রকম হতে পারে, কালো গিনিপিগ আবার হতে পারে কেমন বাদামি গিনিপিগ, ঠিক আছে, বাদামি, এই দুই রঙের হতে পারে। তাহলে ধরো এটা কালো কালো গিনিপিগ ধরে নাও, গিনিপিগ আসলে একটা প্রাণী, হ্যাঁ। তো ধরো এই যে এটা ধরো কালো গিনিপিগ, এই যেভাবে দেখাচ্ছে এটা ধরো কালো গিনিপিগ, এটা চোখ। আর এটা ধরো বাদামি গিনিপিগ, এটা কান, এটা ধরো বাদামি গিনিপিগ, ঠিক আছে। তাহলে এই দুই রকম গিনিপিগের মধ্যে ক্রস ঘটছে। তো এটার যেই জিনোটাইপ এটাকে আমরা প্রকাশ করছি ক্যাপিটাল বি দিয়ে, ব্ল্যাক যেহেতু কালো, আর এখানে আমরা দেখাচ্ছি স্মল বি আকারে, ঠিক আছে। তাহলে এরাই আসলে প্যারেন্টাল জেনারেশন P1। তাহলে এদের মধ্যে মেইনলি ক্রসটা ঘটবে। আচ্ছা P1 এদের মধ্যে কি হবে, ক্রসিং ঘটবে। আচ্ছা ক্রসিং ঘটলে কি হয়, ওইটার মধ্যে সেম, এখান থেকে জননকোষ সৃষ্টি হবে ক্যাপিটাল বি, এখান থেকে আবার সৃষ্টি হবে স্মল বি, জননকোষ এগুলো, এদের মধ্যে ক্রসিং হচ্ছে, এই যে এইভাবে ক্রসিং, এখান থেকে ক্রসিং, আর হলো এই যে এইভাবে ক্রসিং হলে হলে কি হবে, দেখো ক্যাপিটাল বি স্মল বি সব একই সেম, ক্যাপিটাল বি স্মল বি। অর্থাৎ প্রথম যেই F1 জেনারেশন এখানে যারা থাকবে সবাই কেমন হবে, সবাই হবে তোমার কালো, ঠিক আছে। কারণ ক্যাপিটাল বিটা ডোমিনেট করে, এই কারণে প্রথম জেনারেশনে যারা আছে সবাই কালো হয়, ঠিক আছে। এবং দেখো এই যে জিনগুলো পাশাপাশি অবস্থান করছে, পরস্পরের সাথে মিশ্রিত হয়ে কালো আর বাদামি রঙের মাঝামাঝি কোনো অবস্থা সৃষ্টি হচ্ছে না। হয় এর পরবর্তীতে ফিলিয়াল 2 জেনারেশনেও কিন্তু মানে মাঝামাঝি কোনো অবস্থা সৃষ্টি হয় কালো অথবা বাদামি, এরকম দুইটা কালারের মধ্যেই থাকবে। অর্থাৎ এই জিনগুলো বা ফ্যাক্টরগুলো পরস্পরের সাথে মিশ্রিত হয় না, এটাই হলো তার প্রমাণ। তো ক্যাপিটাল বি এখান থেকে পরবর্তীতে আবার ধরো এরা পরবর্তীতে P2 জেনারেশন কনভার্ট হবে, এখান থেকে দুইটা নিব আমরা, ক্যাপিটাল বি স্মল বি, এখান থেকে ক্রস হবে কার সাথে, আরেকটা ক্যাপিটাল বি স্মল বির সাথে। আবার এখান থেকে তোমার এরকম জননকোষ সৃষ্টি হবে ক্যাপিটাল বি স্মল বি, আবার এখান থেকে ক্যাপিটাল বি স্মল বি, আচ্ছা এটা একটু দূরে লিখি, স্মল বি এরকম তৈরি হবে। এরপরে এইভাবে যদি ক্রস ঘটাও তাহলে একইভাবে আবার আমরা এখান থেকেও আরো কোষ পাবো, মানে মানে নতুন একটা জেনারেশন পাবো। সেটা কিরকম, একটা হলো ক্যাপিটাল বি প্রথমটা, এরপরটা কি ক্যাপিটাল বি স্মল বি, এরপরটা কি ক্যাপিটাল বি স্মল বি, আর লাস্টে হলো স্মল বি। তাহলে এই ক্ষেত্রেও দেখো এই তিনটা হলো তোমার কালো হবে, আর লাস্টে যেটা আছে এটা হবে বাদামি। কারণ কি এখানে দুইটাই স্মল থাকলে বাদামি হয়, আর ক্যাপিটাল থাকলে হলো তোমার কালো হয়। তাহলে এখানে যদি বলা হয় ফিনোটাইপিক অনুপাত কত, এগেইন 3:1। আবার যদি বলা হয় জিনোটাইপিক অনুপাত কত, দেখো জিনোটাইপ এটা আছে একটা, এই যে একটা, এটা আছে দুইটা, এটা দুইটা, আর এটা আছে একটা, এটা। তাহলে জিনোটাইপ আর ফিনোটাইপ একটু
তোমরা মানে আলাদা করে নেবে বিষয়টা। তাহলে এর মধ্যে দিয়ে আমাদের মেন্ডেলের প্রথম সূত্র সম্পর্কে মোটামুটি ধারণা হয়ে গেল। এখন আমরা যে বিষয়টা পড়বো সেটা হলো মেন্ডেলের দ্বিতীয় সূত্র। আচ্ছা, এখন শুরু করছি যেটা, সেটা হলো মেন্ডেলের দ্বিতীয় সূত্র সম্পর্কে আলোচনা। তো দেখো অলরেডি বোর্ডের মধ্যে আমি বিবৃতিটা লিখলাম যে দ্বিতীয় সূত্রে আসলে কি বলা হয়েছে, আর এখানে ওই বিবৃতিটাকে ব্যাখ্যা করার জন্য এখানে একটা মানে বক্স এঁকেছি, এটাকে বলা হয় পানেট স্কোয়ার। ঠিক আছে, কি বললাম? পানেট স্কোয়ার। এই যে এইভাবে বলা হয় পানেট স্কোয়ার, বা এটাকে বলা হয় চেকার বক্স। ঠিক আছে, চেকার বক্স। এটার উদ্দেশ্য কি? চেকার বক্স বা পানেট স্কোয়ার দিয়ে কি করা হয়, মানে ক্রসিংটা এটাকে যেন খুবই ইজিলি এক্সপ্লেন করা যায় বা খুব সহজে উপস্থাপন করা যায়, সেই উদ্দেশ্যে পানেট স্কোয়ার বা চেকার বক্সটাকে ইউজ করা হয়, এটাই। আচ্ছা, চাইলে ওই আগের যে ক্রসগুলো ছিল, মানে মেন্ডেলের প্রথম সূত্রে যে ক্রসগুলো দেখেছিলাম, সেগুলো কিন্তু আমরা চাইলে মানে পানেট স্কোয়ার বা চেকার বক্স ইউজ করেও করতে পারতাম। ঠিক আছে, কিন্তু ওইটার মধ্যে মানে খুব বেশি বৈশিষ্ট্য নিয়ে ডিল করা লাগে না, জাস্ট একটা বৈশিষ্ট্য, তো ওই ক্ষেত্রে আসলে এত বড় ছকেরও প্রয়োজন হয় না, এত ভ্যারাইটিও তৈরি হয় না, যার কারণে ওইটা প্রয়োজন পড়ে না। কিন্তু মেন্ডেলের দ্বিতীয় সূত্রটা এক্সপ্লেন করার জন্য পানেট স্কোয়ারটা বলা চলে এক ধরনের মাস্ট, অথবা ওইভাবে করা যায়, কিন্তু ওইটা অনেক বড় অগোছালো একদম মানে খারাপ অবস্থা হবে, তো সেই জন্য আমরা পানেট স্কোয়ার দিয়ে করবো। দেখো এখানে বর্ণনাটা কিভাবে দেওয়া হয়েছে। দ্বিতীয় সূত্রে বলা হয় দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস ঘটালে প্রথম সংকর পুরুষে কেবল F1 পুরুষে, বা এটাকে বলা F1 জেনারেশন, এখানে কি হয়, এখানে কেবল প্রকট বৈশিষ্ট্যগুলি প্রকাশিত হয়, কিন্তু জননকোষ সৃষ্টিকালে বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে পরস্পর থেকে পৃথক, পরস্পর থেকে স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করবে। মানে এটা পড়লে মোটামুটি মাথা ঘুরে যাওয়ার কথা, কিন্তু আমি একটু মানে সহজভাবে ব্যাখ্যা করি। দেখো এটা বোঝার জন্য এই বিষয়টা বোঝার আগে আরেকটা বিষয় একটু বলি। দেখো মেন্ডেলের যে প্রথম সূত্র ছিল সেটাকে আমরা বলতাম কি, মনোহাইব্রিড ক্রস সূত্র। কারণ কি, মনোহাইব্রিড হওয়ার কারণ কি, মনো মানে এক, জাস্ট এখানে একটা বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিলাম। সেটা কি? সেটা হলো মটরশুঁটি গাছের উচ্চতা, মানে মটরশুঁটি গাছটা কতটুকু লম্বা, মানে লম্বা নাকি খাটো, মানে উচ্চতা নিয়ে ডিল করেছি জাস্ট এই ক্ষেত্রে। মানে এই কারণে এটা মনোহাইব্রিড, কারণ একটা বৈশিষ্ট্য জাস্ট, সেটা কি দৈর্ঘ্য, মানে মটরশুঁটি গাছের দৈর্ঘ্য নিয়ে কাজ করেছি। কিন্তু এটার ক্ষেত্রে বা ধরো যেটা দ্বিতীয় সূত্র ছিল, সেখানে আমরা কি করেছিলাম। আচ্ছা, একটু আজান দিচ্ছি, আমি একটু ব্রেক দিই। আচ্ছা, যেখানে ছিলাম সেখান থেকে আমি বলছি যে প্রাণীর ক্ষেত্রে মেন্ডেলের প্রথম সূত্র যখন আমরা আলোচনা করেছি, তখন কিন্তু জাস্ট একটা বৈশিষ্ট্য নিয়ে ডিল করেছিলাম, সেটা হলো রং। গিনিপিগের রংটা কি কালো নাকি বাদামি, জাস্ট এতটুকু নিয়ে কাজ করেছি। তার মানে মেন্ডেলের প্রথম সূত্রে জাস্ট একটা বৈশিষ্ট্য নিয়ে কাজ করে, দৈর্ঘ্য অথবা বর্ণ, এরকম জাস্ট একটা ক্যারেক্টার। উদ্ভিদের ক্ষেত্রে দেখলাম দৈর্ঘ্য, আর প্রাণীর ক্ষেত্রে দেখলাম বর্ণ। কিন্তু মেন্ডেলের দ্বিতীয় সূত্র যেটা, এটা হলো একাধারে দুইটা দুইটা করে বৈশিষ্ট্য নিয়ে কাজ করে। ঠিক আছে, তো সেই বিষয়টা আমরা দেখবো। তো এখানে দেখো এই সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হবে ধাপে ধাপে। ঠিক আছে, প্রথমত আমরা এতটুকু বিষয় আগে ক্লিয়ার হবো। ঠিক আছে, এই যে কিভাবে F1 জেনারেশনে প্রকট বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হয় সেই বিষয়টা। তো সেটা বোঝার জন্য আমরা প্রথমত দেখো একটা ক্রসিং ঘটাবো অবশ্যই, কারণ ক্রসকে নিয়ে আসলে মেন্ডেলের সূত্র। তো কি করা হয়, মটরশুঁটি গাছ নিয়ে প্রথমে দেখাই, প্রাণীর ক্ষেত্রে দেখাবো, উদ্ভিদের ক্ষেত্রে দেখাবো। প্রথমত উদ্ভিদ দিয়ে দেখাই শুরু করি, মানে উদ্ভিদের ক্ষেত্রে মেন্ডেলের দ্বিতীয় সূত্রটা কিভাবে প্রযোজ্য হয় সেটা দেখবো। এর পরবর্তীতে আমরা মেন্ডেলের সূত্রটা, মানে দ্বিতীয় সূত্রটা কিভাবে প্রাণীর ক্ষেত্রে প্রযোজ্য হয় সেটাও আলোচনা করব। তো প্রথমত বললাম যে এখানে বৈশিষ্ট্য কিন্তু দুইটা দুইটা করে নিয়ে কাজ করা লাগবে। তো ধরো মটরশুঁটি গাছ, হ্যাঁ, মটরশুঁটির বীজ নিয়ে কাজ করবো। মটরশুঁটি বীজ হতে পারে গোলাকার, হতে পারে আবার কুঞ্চিত। ঠিক আছে, আবার বর্ণ যদি বলি, বর্ণ হতে পারে হলুদ, আবার হতে পারে সবুজ। তাহলে ধরো এরকম যে, তাহলে ধরো একটা মটরশুঁটির বীজ নিলাম, সেটা কেমন গোল। ঠিক আছে, গোল। এটার সাথে নিলাম হলো হলুদ। ঠিক আছে, গোল কিন্তু হলুদ, এরকম একটা মটরশুঁটি বীজ নিলাম। এটার সাথে ক্রস ঘটাবো কি, বিপরীত বৈশিষ্ট্যের। মানে এই যে দেখো বলা আছে যে বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের ক্রস ঘটাতে হবে। তাহলে গোলের বিপরীত কি, সেটা হলো তোমার কুঞ্চিত। ঠিক আছে, কুঞ্চিত। আর এখানে নিব কি, রং নিব সবুজ, সবুজ। তাহলে এই কুঞ্চিত সবুজ, এর মধ্যে ক্রস ঘটবে বীজের মধ্যে। তো গোল এই বিষয়টাকে ডিফাইন করার জন্য আমরা আসলে মানে ইন্ডিকেট করার জন্য ক্যাপিটাল আর ইউজ করি, রাউন্ড। ঠিক আছে, আর হলুদকে প্রকাশ করার জন্য ক্যাপিটাল ওয়াই ইউজ করি, ওয়াই মানে ইয়েলো। আচ্ছা, কুঞ্চিত বোঝানোর জন্য আমরা এই রাউন্ডটাকে না দিয়ে আমরা দেখাই কিভাবে, সেটা হলো স্মল আর। হ্যাঁ, স্মল আর। আর ক্যাপিটাল ওয়াই না দেখে এই ক্ষেত্রে দেখাই স্মল ওয়াই। ঠিক আছে, তাহলে এই ক্রসটা ঘটবে। তো এটা ধরে নাও পুরুষ, এটা হলো স্ত্রী, এর মধ্যে যে ক্রসটা ঘটবে, এটা দিয়ে আমরা দেখবো যে এদের মধ্যে ক্রস ঘটলে, মানে এতটুকু তো ফুলফিল করলো যে বিপরীত জোড়া বৈশিষ্ট্যের মধ্যে আমরা ক্রস ঘটালাম, মানে ঘটাবো। এখন ঘটানোর পরবর্তীতে প্রথম যেই
মানে পুরুষ, মানে এখানে ক্রসিং ঘটলে যেটা সৃষ্টি হবে, প্রথম যে বংশধরগুলো সৃষ্টি হবে, এরা কি আসলে প্রকট বৈশিষ্ট্য সম্পন্ন কিনা সেই বিষয়টা আমরা যাচ করব। প্রকট বৈশিষ্ট্যটা কি? বর্ণের ক্ষেত্রে প্রকট বৈশিষ্ট্য হলো ইয়েলো, আর সাইজের ক্ষেত্রে প্রকট বৈশিষ্ট্য হলো রাউন্ড, ঠিক আছে, মানে গোলাকার। তার মানে এটা হলো প্রকট। এই যে এটা এই ক্যাপিটাল আর দিয়ে যেটা দেখাচ্ছি সেটা হলো প্রকট, আর এই হলুদটা হলো প্রকট। আর হলুদের এখানে যেটা মানে এটার অপর দিকে যেটা আছে এই সবুজ, সেটা কিন্তু প্রচ্ছন্ন, এবং এই কুঞ্চিতে যেটা সেটা প্রচ্ছন্ন। আচ্ছা দেখে বিষয়টা ক্লিয়ার হবে এখন। দেখো আমরা এখানে এইভাবে একটা দাগ দিই, দাগ দিয়ে এখানে এরকম এইভাবে 5 আঁকবা, এইভাবে 5 আঁকবা, মানে টোটাল 25টা স্কোয়ার আঁকবা। তো এখানে ধরো পুরুষেরটা দেখানোর জন্য আমরা এরকম তীর চিহ্ন ব্যবহার করব, আর মহিলাকে দেখানোর জন্য এরকম এই চিহ্ন ব্যবহার করব, স্ত্রী। তাহলে এরকম ধরো যে উপরে কি আছে, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ধরে নাও এটা পুরুষ। আর এখানে কি আছে, ধরো এই স্ত্রী বরাবর দেখাবো কি ক্যাপিটাল আর সরি স্মল আর স্মল ওয়াই, এটা হলো স্ত্রী। এদের মধ্যে যে ক্রসটা সেটাই আমরা আসলে এখন আলোচনা করব। তো দেখো এবার এখানে কিভাবে ক্রসটা সম্পন্ন হবে। এখান থেকে একটা ক্যাপিটাল আর এখান থেকে একটা ওয়াই নিলাম, এরপরে এখান থেকে একটা আর এখান থেকে আরেকটা ওয়াই, পরের ওয়াইটা, হ্যাঁ, এরপরে এখান থেকে একটা আর নিবা, এরপরে এটার সাথের ওয়াইটা নিবা, এই আরটা নিবে, দূরের ওয়াইটা নিবে, ঠিক আছে। তাহলে বেশি ঘর বানায় ফেলছি আসলে। তাহলে এরপরে কি এই ক্যাপিটাল আর আরটা কি ক্যাপিটাল ওয়াই, ঠিক আছে। তাহলে একটা ঘর কম লাগবে আসলে। আচ্ছা থাক, সমস্যা নেই, আমি আপাতত রাখলাম, পরে কেটে দিব, সমস্যা নেই। দেখো আর এর ক্ষেত্রে কি একটা স্মল আর একটা স্মল ওয়াই, এই যে নিলাম এখানে স্মল আর স্মল ওয়াই, তারপরে এইখানে একটা স্মল আর, মানে এই আরটা দিয়ে একটা ওয়াই, এই আর দিয়ে আরেকটা ওয়াই, তাহলে এই যে আর এই ওয়াই, এই আর দিয়ে একটা ওয়াই, এই যে আর ওয়াই, আর এই আর দিয়ে আরেকটা ওয়াই, এই যে আর ওয়াই। তাহলে এইভাবে আগে জনন কোষগুলো লিখবা, ঠিক আছে। তাহলে আমি একটা ঘর আসলে মুছে দেওয়া লাগবে এখান থেকে, আমি এই ঘরটা মুছে দিই। দেখো এই ঘরটা প্রয়োজন হবে না আমাদের, ঠিক আছে। তাহলে দেখো এতটুকুর মধ্যে আমাদের হয়ে যাবে। তো এখানে বিষয়টা কি, এদের মধ্যে এখন ক্রস ঘটবে, এখান থেকে আসবে, মিলিত হয়ে ক্রস গুলো ঘটবে। এখানের আর মিলে কি ক্যাপিটাল আর স্মল আর, এরপর কি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এই যে দেখো এখান থেকে এখানে এইভাবে আসতে থাকবে। তাহলে এরপরটা কি ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, মানে এটা একটা রীতি আছে। প্রথমত আমরা আসলে ক্যাপিটাল হরফটা ব্যবহার করি, পরে আমরা মানে স্মল লেটারটা ইউজ করি, ঠিক আছে। তাহলে একইভাবে এটা ওইভাবে বসাও, ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। আচ্ছা আমি একবারে দ্রুত দেখানোর জন্য আমি একটু দেখে সবগুলো আমি একটু লিখে দিই। আচ্ছা সেমই তো, সেম না? দেখো তোমাদেরকে এটা দেখানোর জন্য দেখাচ্ছিলাম যে দেখো সব সেম, ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই সবগুলোই আসে। দেখো তাহলে কি ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, তাহলে যা একবার দেখবা সব সেম আসে, ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। আচ্ছা বাকিগুলো তোমরা একটু লিখে নিও, একই জিনিস আসবে, ঠিক আছে। এগুলোর মধ্যে সেম জিনিসটাই আসবে, এগুলোর মধ্যে সব সেম। তাহলে দেখা যাচ্ছে যে এক্ষেত্রে বলতে দেখি এটা কি, এটা আসলে দুইটাই কিন্তু ডোমিনেটিং। কিরকম, ক্যাপিটাল আর যেটা আছে সেটা দিয়ে আমরা বুঝি কি গোল। তাহলে দেখো এটা কি কেমন হবে, গোল হবে। আবার যেহেতু দুইটা এখানে একটা ক্যাপিটাল ওয়াইও আছে, সুতরাং এটা কি হবে, আবার হলুদ হবে। তাহলে এখানে প্রথম জেনারেশনে যত উদ্ভিদ তোমরা দেখতে পাচ্ছ এই সবগুলোই কি, মানে এই সবগুলো বীজের বৈশিষ্ট্য কি, গোল হলুদ, ঠিক আছে। তাহলে দেখো এই গোল হলুদ ক্যারেক্টারটাই কিন্তু ডোমিনেন্ট ছিল, বা এটাই কিন্তু তোমার প্রকট ছিল। তাহলে দেখো প্রথম সংকর পুরুষে বা এগুলোইতে F1 জেনারেশন, এই F1 জেনারেশনে সবাই কি প্রকট বৈশিষ্ট্যধারী হয়েছে, অর্থাৎ কি গোল হলুদ হয়েছে। আচ্ছা এবার জননকোষ সৃষ্টিকালে বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে পরস্পর থেকে স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করে, সেই বিষয়টা কি সেটা দেখার জন্য আমাদেরকে আরো একবার ক্রস ঘটাতে হবে। কাদের মধ্যে, এখানে যারা সৃষ্টি হয়েছে এদের মধ্যেই ক্রস ঘটাবো, ঠিক আছে। এখান থেকে দুইটা মানে প্যারেন্ট নির্বাচন করবো, করে এদের মধ্যে ক্রস ঘটাবো। তাহলে এটা করার জন্য আমাদেরকে আসলে এই ভিতরের অংশটা একটু মুছে দিতে হয়। আমি একটু ভিতরের অংশটা একটু মুছে দিই, ভিতরের অংশটা একটু মুছে দিলাম, ভিতরের অংশটা মুছে দিয়ে, হ্যাঁ ঠিক আছে। আবার এগুলো মুছে রাখবে, কারণ কি এক্ষেত্রে আমার যেহেতু প্যারেন্টটা আলাদা হয়ে যাবে, সুতরাং এক্ষেত্রে কিছু চেঞ্জ আসবে। আমি আসলে চেকার বক্সটা মুছতে যাচ্ছি না, কারণ হলো এটা আঁকতে একটু সময় লাগে। দেখো তো এক্ষেত্রে এখন আমার দেখো দ্বিতীয় জেনারেশনে কিন্তু আমার মানে প্রথম যেই অপত্য বংশধর এরাই কিন্তু পরবর্তীতে প্যারেন্ট হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম বলো দেখি, সব পেয়েছিলাম এরকম ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। তাহলে পুরুষ যেটা সেটাও এই জিনোটাইপ ধরি হবে, বা স্ত্রী যেটা সেটাও কিন্তু এই সেম জিনোটাইপ ধরি হবে। তাহলে পুরুষটা কি এরকম হবে, ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। এদের ক্ষেত্রে কি সেম,
এখানে পুরুষ হবে কি, মানে স্ত্রী হবে কি ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। এদের মধ্যে যদি এখান থেকে আবার তুমি এরকম জনন কোষগুলো দেখাও, এখানে জনন কোষগুলো দেখানো হয় কিভাবে, এখান থেকে একটা আর যাবে, এখান থেকে একটা ক্যাপিটাল ওয়াই যাবে, তাহলে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, এখান থেকে একটা ক্যাপিটাল আর ক্যাপিটাল স্মল ওয়াই, তাহলে ক্যাপিটাল আর স্মল ওয়াই, এই স্মল আর এই ক্যাপিটাল ওয়াই, আর কি স্মল আর স্মল ওয়াই। আবার এটার ক্ষেত্রেও সেম, এই যে এখান থেকে দেখে 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 আমি লিখে দিচ্ছি ক্যাপিটাল আর স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল ওয়াই, স্মল আর স্মল ওয়াই, সরি স্মল আর ক্যাপিটাল ওয়াই, আর কি লাস্টে স্মল আর স্মল ওয়াই। তাহলে এই যে দেখো এই যে মানে ইয়াটা, এগুলো হলো জনন কোষ। এবার এদের মধ্যে ক্রস ঘটাও, ক্রস ঘটালে কিরকম হবে দেখো, দেখো প্রথমত যেটা আসছে কি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই, এরপরে কি আসে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এরপরে কি এরকম ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই। আচ্ছা বাকিটা আমি একটু দ্রুত লিখে দিচ্ছি, দেখো এখান থেকে দেখে দেখে লিখে দিই, তাহলে একটু দ্রুত হবে আর ভুল একটু নিখুঁত হবে আর কি। তাহলে কি আছে এরপর ক্যাপিটাল আর স্মল ওয়াই, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, বুঝতেই পারছো যে কিভাবে হচ্ছে এটা, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এরপর কি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর দুইটাই স্মল ওয়াই, এরপরে আছে কি ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল ওয়াই, তারপরে আছে কি এখান থেকে ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই, এরপরে ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এরপরে স্মল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই, স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এরপরে আছে এখানে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল ওয়াই, এখানে আছে কি স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, আর এখানে স্মল আর ওয়াই ওয়াই স্মল ওয়াই। দেখো এই যে এর মধ্যে দিয়ে আমি মানে সবগুলো শেষ করলাম, দেখো এখানে ক্রসিংটা দেখালাম। তো এই ক্রসিং এর মধ্যে দেখো কি হয়েছে ঘটনা, এখানে এই যে পরের অংশটা দেখো মিলাও, কিন্তু জনন কোষ সৃষ্টির সময়, তার মানে এই যে F1 জেনারেশনে যারা সৃষ্টি হলো সবাই কিন্তু এই যে এরকম জিনোটাইপ ধারী ছিল, ঠিক আছে, কিন্তু এর পরবর্তীতে F2 জেনারেশন যখন সৃষ্টি হবে, তখন যখন জনন কোষ সৃষ্টি হবে, দেখো এখান থেকে জনন কোষগুলো সৃষ্টি হচ্ছে না, এই জনন কোষ সৃষ্টির কালে কি হয়, বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে ভেঙে পরস্পর থেকে পৃথক হয়। এই যে দেখো জোড়া ভেঙে ভেঙে পরস্পর থেকে পৃথক হলো, এই যে এই দুইটা মিলে একটা জোড়া, এই দুইটা মিলে একটা জোড়া, এরকম হয়ে 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 প্রথম পরস্পর থেকে কি হয়ে গেল, পৃথক হয়ে গেল, এবং পরবর্তীতে স্বতন্ত্রভাবে বিন্যস্ত হয়ে বিভিন্ন রকম ক্রসিং টসিং ঘটে জনন কোষে প্রবেশ করলো, সেই বিষয়টা এখানে বলা হয়েছে। তাহলে খুব বেশি জটিল কথা না, জাস্ট আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলা। এখন এই ক্ষেত্রে আমি একটা বিষয় তোমাদেরকে দেখাই, দেখো যে এই যে এটার দিকে একটু তাকাও দেখি, এটার দিকে তাকাও, এটার দিকে তাকাও, এর দিকে তাকাও, এটা 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 আর লাস্টলি এটার দিকে একটু তাকাও, আর বাকিগুলা কি সেম। দেখো এই সবগুলোর মধ্যে ক্যাপিটাল আর যেহেতু আছে সুতরাং গোলাকার হবে, ক্যাপিটাল ওয়াই যেহেতু আছে হলুদ হবে, তাহলে এইগুলো যা দেখতে পাচ্ছ সব কি গোল হলুদ, গোল হলুদ, ঠিক আছে। এখানে গুণে দেখবা মোট কয়টা হয়, গোল হলুদ হয় 9টা, তাহলে গোল হলুদ কয়টা, 9টা। এবার দেখো গোল সবুজ কয়টা, এই যে দেখো এটা হলো গোল সবুজ, কারণ স্মল ওয়াই তো, তাহলে এটা সবুজ হবে। আবার এটা দেখো গোল সবুজ, আবার কি দেখো এটাও গোল সবুজ, তাহলে গোল সবুজ কয়টা পাওয়া গেল, গোল সবুজ কিন্তু পাইলাম 3টা। আচ্ছা এবার দেখো কুঞ্চিত হলুদ কয়টা, এই যে দেখো এটা কিন্তু কুঞ্চিত, কারণ স্মল আর থাকলে কি হয়, কুঞ্চিত হয়, তাহলে দেখো এটা কুঞ্চিত হলুদ, এটাও কুঞ্চিত হলুদ, এটাও কুঞ্চিত হলুদ, তাহলে কুঞ্চিত হলুদ পেলাম কয়টা, কুঞ্চিত হলুদ কয়টা, 3টা, কুঞ্চিত হলুদ পেলাম 3টা। আর লাস্টলি এটা দেখো এটা হলো কুঞ্চিত সবুজ, কারণ দুইটা স্মল আর দুইটা স্মল ওয়াই, তাহলে কি কুঞ্চিত সবুজ পেলাম কয়টা, একটা, তাহলে কুঞ্চিত সবুজ কয়টা, এই যে কুঞ্চিত সবুজ এখানে, এই যে এটা ঠিক আছে, এটা এইটাই ধরো, এই যে কুঞ্চিত সবুজ, ঠিক আছে, কুঞ্চিত সবুজ পেলাম কয়টা, একটা, এই যে একটা। তাহলে টোটাল দেখো এখানে যদি আমরা বলা হয় ফিনোটাইপিক অনুপাতটা করতে, তাহলে কি হবে অনুপাতটা, প্রথমে গোল হলুদের জন্য আমি ফিনোটাইপিক অনুপাতটা নিই, কত হবে 9, এরপরে গোল সবুজের জন্য নিলাম 3, এরপরে গোল হলুদ মানে কি বলে কুঞ্চিত হলুদের জন্য নিলাম কত 3, আর কুঞ্চিত সবুজের জন্য কত, এই যে একটা, তাহলে 9:3:3:1। এটা হলো মেন্ডেলের দ্বিতীয় সূত্র অনুসারে F2 জেনারেশনে ফিনোটাইপিক অনুপাত, ঠিক আছে, 9:3:3:1। তাহলে আশা করি তোমরা জিন তত্ত্বের এই যে দ্বিতীয় সূত্র, মেন্ডেলের যে দ্বিতীয় সূত্র, সেই বিষয়টা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো।
এখন এটা যদি ভালোভাবে বুঝে থাকো তাহলে নেক্সটে আমরা যেটা দেখবো সেটা হলো প্রাণীর ক্ষেত্রে মেন্ডেলের দ্বিতীয় সূত্রটা কিভাবে অ্যাপ্লাই হবে সেই বিষয়টা। তো একবারে দেখাবো মানে মেন্ডেলের দ্বিতীয় সূত্রটা প্রাণীর ক্ষেত্রে কিভাবে অ্যাপ্লাই হয় সেই বিষয়টা আমি দেখাবো। সেটা দেখানোর জন্য আমরা দেখো দুইটা বোর্ড অলরেডি এঁকে রেখেছি। এখান থেকে আমরা আসলে দেখবো যে মেন্ডেলের দ্বিতীয় সূত্রটা প্রাণীর ক্ষেত্রে কিভাবে অ্যাপ্লাই হয়। তো প্রাণী হিসেবে আমরা যেটা নিব সেটা হলো গিনিপিগ, ঠিক আছে? তাহলে ধরো এটা একটা গিনিপিগ, ধরো এটা একটা গিনিপিগ, এই যে কান, আর এটা ধরো একটা গিনিপিগ। তো এই ক্ষেত্রে দুইটা করে বৈশিষ্ট্য নিব, একটা হলো বর্ণ আর একটা হলো এর লোম, ঠিক আছে? ধরো এই এটার লোম ধরো এরকম লম্বা লম্বা, ঠিক আছে? এটা ধরো লম্বা লোম, আর এটার ধরো লোম হলো খাটো লোম, ঠিক আছে? ধরো এই যে এরকম ছোট ছোট লোম। তাহলে এই যে এদের মধ্যে ক্রসটা ঘটাবো, ঠিক আছে? কারণ কি এটা বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন, এদের মধ্যেই তো মেইনলি ক্রসটা ঘটবে। তাহলে দুইটা ক্যারেক্টার নিয়ে কাজ করবো। এটার বর্ণ কিরকম? এটা হলো কালো, কালো আর কি ছোট লোম, ছোট লোম। এরকম একটা গিনিপিগের সাথে ক্রস ঘটবে কার? এই যে দেখো এটার রং কেমন? বাদামি, ঠিক আছে? বাদামি আর কি লম্বা লোম, লম্বা লোম। এদের মধ্যে যে ক্রসটা এটাই আসলে আমরা এখন দেখব। তো এখানে ক্রসটা ঘটলে কি হবে দেখো, কালো এটাকে প্রকাশ করার জন্য ক্যাপিটাল বি ইউজ করা হয়। ছোট লোম প্রকাশ করার জন্য ক্যাপিটাল এস প্রকাশ করা হয়। বাদামি বোঝানোর জন্য স্মল বি ইউজ করা হয়। আর লম্বা লোম বোঝানোর জন্য স্মল এস ইউজ করা হয়, ঠিক আছে? এটা কিন্তু এস। তাহলে এর মধ্যে যদি ক্রস ঘটাও তাহলে আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্র অনুসারে জানি প্রথম যেই ফিলিয়াল জেনারেশন বা প্রথম যে অপত্য বংশধর সেখানে যারা আছে সবাই প্রকট বৈশিষ্ট্য সম্পন্ন হবে। তো প্রকট বৈশিষ্ট্যটা কি? প্রকট বৈশিষ্ট্যটাই হলো ছোট লোম, মানে কালো ছোট লোম, ঠিক আছে? কালো ছোট লোম থাকলেই সেটা প্রকট বৈশিষ্ট্য, ঠিক আছে? এটাই প্রকট। প্রকটকে বোঝানোর জন্য ক্যাপিটাল লেটার ইউজ করি। তাহলে দেখো আমরা এখানে পুরুষ হিসেবে নিলাম ক্যাপিটাল বি, আর এখান থেকে নিলাম স্মল বি স্ত্রী হিসাবে স্মল এস। আচ্ছা, স্মল এস কে আমরা এই যে এইভাবে লিখছি, ঠিক আছে? এইভাবে এস। তো দেখো এখানে যদি আমি এখান থেকে জনন কোষ সৃষ্টি করি তাহলে কি হবে? ক্যাপিটাল বি, ক্যাপিটাল এস, এই ক্যাপিটাল বি, এই এস, এই বি, এই পরের এস। সেম এটার ক্ষেত্রে বানাও, স্মল বি, স্মল এস। আচ্ছা, স্মল এসটাকে এইভাবে দেখাচ্ছি, ঠিক আছে? এইভাবে লিখে আসলে আমি খুব একটা অবস্থা না, আমি এইভাবে লিখতাম, কিন্তু এই দুইটা হলে ওভারল্যাপ হওয়ার একটা চান্স থাকে। তো এই কারণে আমি আসলে এইভাবে লিখছি। এরপরে কি এই স্মল বি, স্মল এস, আবার কি এই স্মল বি, এই স্মল এস, এই স্মল বি, এই স্মল এস। তাহলে এদের মধ্যে যে ক্রসটা ঘটবে দেখবো যে ফিলিয়াল ওয়ান জেনারেশন কি ঘটে, দেখবো যে সবগুলোর ক্ষেত্রে সেম ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল এস, স্মল এস এরকম হয়, ঠিক আছে? সবগুলোর ক্ষেত্রে এইভাবে এইভাবে করে করে দেখো সবগুলোর মধ্যে সেম ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল এস, স্মল এস। তার মানে কি প্রথম যে অপত্য বংশধর বা F1 জেনারেশন এখানে যারা আছে সবাই কি প্রকট বৈশিষ্ট্য সম্পন্ন। কারণ কি এটা কিন্তু প্রকট বৈশিষ্ট্য সম্পন্ন। কি কারণে? দেখো এটা ক্যাপিটাল বি থাকার কারণে এটা হবে ব্ল্যাক, ক্যাপিটাল এস থাকার কারণে এটা হবে আবার ছোট লোম। তাহলে এটি কিন্তু প্রকট বৈশিষ্ট্য ছিল। এই কারণে F1 জেনারেশনের সবাই কি প্রকট বৈশিষ্ট্য সম্পন্ন হলো এবং মেন্ডেলের দ্বিতীয় সূত্রকে সমর্থন করলো। আচ্ছা, এরপরের কথা কি, এদেরকে নিয়ে যদি আবার ক্রস ঘটাই তাহলে কি হবে? ওই স্বাধীনভাবে জনন কোষে প্রবেশ করবে স্বতন্ত্রভাবে। সেই বিষয়টা কিন্তু ছিল আমাদের ইয়াতে, মানে দ্বিতীয় সূত্রে। আচ্ছা, আরেকটা বিষয় বলি, আমি মনে কোশ্চেন তো বলিনি যে প্রথম সূত্রকে যেমন মনোহাইব্রিড ক্রস সূত্র, জনন কোষ বিশুদ্ধতার সূত্র, পৃথকীকরণ সূত্র, ল অফ পিউরিটি অফ গ্যামেটস, এইসব বিভিন্ন নামে ডাকা হতো। দ্বিতীয় সূত্রেরও এরকম কিছু নাম আছে। কি কি নাম? একে বলা হয় স্বাধীনভাবে মিলনের সূত্র বা বন্টনের সূত্র। আর আরেকটা নাম তো জানোই, অলরেডি বললাম, সেটা হলো কি তোমার ডাই হাইব্রিড ক্রস সূত্র। এগুলো হলো তোমার মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অপর নাম। আচ্ছা, তাহলে প্রথম জেনারেশনে আমরা কিন্তু সবই প্রকট বৈশিষ্ট্য সম্পন্ন পেলাম। এবার এই টাইপেরই তো সব সৃষ্টি হবে, তাহলে পুরুষও এখান থেকেই সৃষ্টি হবে, স্ত্রীও এখান থেকেই হবে। এদেরকে নিয়ে আমরা কিন্তু মানে পরবর্তী প্যারেন্ট নির্বাচন করব। তো এই প্যারেন্ট গুলোকে আমি এখানে দেখাবো। তো এখানে দেখো আমি পুরুষ দেখানোর জন্য এইভাবে এই চিহ্ন ইউজ করছি, আর স্ত্রী দেখানোর জন্য এটা ইউজ করছি। এটা খুবই মানে মাইক্রোস্কোপি হয়ে গেল, খুবই ছোট ওইটার অনুপাতে। আচ্ছা দেখো, তাহলে এখানে সবাই কি ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল এস, স্মল এস, ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল এস, স্মল এস। এদের মধ্যে ক্রস ঘটবে এবং এখান থেকে জনন কোষগুলো সৃষ্টি হয়। আচ্ছা, জনন কোষগুলো আমি দেখাই, দেখো কি কি জনন কোষ সৃষ্টি হয়। এখানে ধরো প্রথমে এখান ক্যাপিটাল বি, ক্যাপিটাল এস নিবা, তাহলে ক্যাপিটাল বি, ক্যাপিটাল এস। এবার কি ক্যাপিটাল বি, স্মল এস, ক্যাপিটাল বি, স্মল এস। এরপর কি স্মল বি, ক্যাপিটাল এস, স্মল বি, স্মল এস। এটার ক্ষেত্রেও সেম। ওকে, ওটা লিখে দেখে দেখে লিখে দিই, ক্যাপিটাল বি, ক্যাপিটাল এস, ক্যাপিটাল বি, স্মল এস, স্মল বি, স্মল এস, সরি স্মল বি, ক্যাপিটাল এস। এই হ্যাঁ ঠিক আছে, এখানে একটা
টিকটিকি, আচ্ছা ক্যাপিটাল বি, তারপরে স্মল বি ক্যাপিটাল এস, এরপরে কি স্মল বি স্মল এস। তো এদের মধ্যে এখন ক্রস ঘটবে এইভাবে 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 এইভাবে, তাহলে হলে কি হবে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল এস ক্যাপিটাল এস। এটা কি হবে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল এস স্মল এস। এটা কি ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল এস স্মল ক্যাপিটাল এস। এটা কি ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল এস স্মল এস। তো এইভাবে বাকিগুলো লিখতে হবে। আমি একবার লিখে দেই তাহলে একটু ভুলটা হওয়ার সম্ভাবনা একটু কম থাকবে, বুঝতে পারছি যে কিভাবে হয়। আচ্ছা তাহলে এরপরে কি ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল এস স্মল এস। এরপরে কি ক্যাপিটাল বি, এই এটা কি লিখলাম, দাঁড়াও দাঁড়াও, নোপ, এরকম হবে, এরকম, হ্যাঁ এটাও, আচ্ছা 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 এতটুকু পর্যন্ত ঠিক আছে। এরপরে এটা এটা ঠিক করে লিখি ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল এস স্মল এস, ঠিক আছে স্মল এস। তারপরে কি, না এটাও তো ক্যাপিটাল স্মল এস না, ক্যাপিটাল এসি, ও ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল বি স্মল এস, হ্যাঁ ঠিক আছে। এরপরে কি ক্যাপিটাল বি ক্যাপিটাল বি, এটা কি স্মল এস স্মল এস, এটা দেখে লিখলেই সহজ হয় আমার, এভাবে লিখি, দেখে দেখে লিখি দেখো। আচ্ছা তাহলে এরপরে কি ক্যাপিটাল বি সরি স্মল বি ক্যাপিটাল এস স্মল এস। এরপরে কি ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল এস সরি স্মল এস দুইটাই স্মল। এরপরে এগুলো কি ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল এস ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল এস স্মল এস। এরপরে কি স্মল বি ক্যাপিটাল এস। এরপরে কি ক্যাপিটাল বি সরি স্মল বি ক্যাপিটাল এস স্মল এস। এরপরে এখানে দেখো ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল এস স্মল এস। এটা কি ক্যাপিটাল বি স্মল এস। এরপরে কি স্মল বি ক্যাপিটাল এস স্মল এস। এরপরে কি স্মল বি স্মল এস। আচ্ছা দেখো এটা হলো তোমার সবগুলোর জিনোটাইপটা আমি লিখলাম। এখন এদের মধ্যে দেখো এগুলো কি, এগুলো কিন্তু তোমার সবই কালো ছোট লোম, এটা 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 এগুলো সবই কালো ছোট লোম। এটাকে একটু দেখো, আমি কয়েকটাকে দেখাই যে কোনগুলোর মধ্যে একটু ব্যতিক্রম আছে। এটার মধ্যে একটু তাকাও, তারপরে এর মধ্যে একটু তাকাও, এর মধ্যে একটু তাকাও, এটা 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 এদের মধ্যে তাকাও, আর এখানে তাকাও, এগুলোর মধ্যে একটু ব্যতিক্রম আছে। দেখো এগুলো সব বাদ বাকি যা আছে মোট 9টা আছে তোমার এরকম কালো ছোট লোম, ঠিক আছে, এরকম কালো ছোট লোম গুনলে দেখবা যে মোট হয় 9টা। এরপরে কালো ছোট লোম, তারপরে ধরো কালো লম্বা লোম যদি দেখো, হ্যাঁ কালো লম্বা লোম কয়টা আছে দেখো, এই যে এখানে এখানে আছে কি কালো লম্বা লোম, কোথায়, এই যে এটা হলো তো কালো লম্বা লোম না, তো কালো লম্বা লোম না, এটা এটা দেখো কি এটা হলো তোমার কালো ছোট লোম, ঠিক আছে, কালো ছোট লোম না, এটা কি সরি এটা কি, এটা হলো ক্যাপিটাল বি যেহেতু তার মানে কালো, আর স্মল যেহেতু স্মল মানে কি লম্বা লোম, হ্যাঁ এটা হলো কালো লম্বা লোম। দেখো তাহলে এটা কালো লম্বা লোম, এটাও কালো লম্বা লোম, এটাও কালো লম্বা লোম, ঠিক আছে, এগুলো দেখো কি সব কালো লম্বা লোম। তাহলে কালো লম্বা লোম পেলাম কয়টা, 3টা। এরপরে কি আছে, এগুলো দেখো এগুলো হলো তোমার বাদামি খাটলম, ঠিক আছে, এটা হলো বাদামি খাটলম, ঠিক আছে, বাদামি খাটলম ঠিক আছে, কারণ ক্যাপিটাল এস দিয়ে কিন্তু খাটলম বা ছোট লোম বোঝানো হয়। তাহলে বাদামি ছোট লোম কয়টা আছে, এরকম 3টা আছে। আর লাস্টে বাদামি লম্বা লোম আছে কয়টা, একটা। তাহলে দেখুন এই ক্ষেত্রেও ফিনোটাইপিক অনুপাতটা কত, 9:3:1। তাহলে এর মধ্যে দিয়ে আসলে আমাদের মেন্ডেলের যে সূত্র সম্পর্কিত দ্বিতীয় সূত্র সম্পর্কিত আলোচনা সেটা শেষ হলো। তো আশা করি তোমরা সেই বিষয়টা বুঝতে পারলা খুবই ইজিলি, মানে ইজিলি আসলেই ইজি কম্পারেটিভলি অন্যান্য অধ্যায়ের চেয়ে, জাস্ট এখানে ক্রসিং গুলো একটু ভালো করে বুঝতে হয়, সেই এতটুকুই। তো নেক্সট ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে আমি শেষ করছি আমার ক্লাস। আর আরেকটা একটু বিষয় একটু বলে রাখি সর্বশেষ, সেটা হলো কি বংশগতির যে বংশগতির ক্রোমোজোম তত্ত্ব দেন বিজ্ঞানী দুইজন, একজন নাম সাটন আর একজন নাম বোভেরি, ঠিক আছে, সাটন এবং বোভেরি নামক দুইজন বিজ্ঞানী বংশগতির ক্রোমোজোম তত্ত্ব দেন। এটা একটু বইয়ের মধ্যে তোমরা দেখে নিবে। তো এতটুকু ছিল আজকের ক্লাস, সবাইকে দেখার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা যে বিষয়টা পড়বো সেটা হলো তোমার কি বলে এটা, মানে প্রথম সূত্র, মেন্ডেল প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্রে কিছু ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রম সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে জানবো। আজকের ক্লাস এতটুকু থাকলো, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।